এখন ব্যাপার হচ্ছে কি, আমরা যখন পরীক্ষা দিই আমরা সবাই আশা করে জিপিএ পাবো। তো রেজাল্ট না দেওয়ার পরে দেখা যাচ্ছে যে জিপিএ আশা করছে সে থার্ড ডিভিশন পাইছে। তো রেজাল্ট শিট না দেখা পর্যন্ত তো এটা বলা যাবে না, ধারণা করতে পারে। তো আমরা যারা আগে যেটা ধারণা করছি এটা ধারণা, কিন্তু এটা 100% রেজাল্ট না। রেজাল্ট দেখতে গেলে ইলেকশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন কথা দাঁড়ায় তাহলে যারা ইলেকশন কন্ডাক্ট এই যারা মধ্যে জড়িত আছে তারা যদি এই কথাটা বলে তাহলে তো এটার প্রমাণের দরকার হয় না, যেটাতে ইঞ্জিনিয়ারিং হয়েছে এটা প্রমাণিত হয়ে যায়। আর এরে আমরা দেখছি যে 3 মাসে ইলেকশন হওয়ার কথা ছিল, সেখানে দীর্ঘায়িত যে করা হয়েছে, দীর্ঘায়িতর মধ্যে যেগুলি অন্যতম ভূমিকা রাখছে এইটার মধ্যে এই রেদওয়ানা একজন। কারণ সে তার ইলেকশন করেন কেন আপনারা, কি রিয়াকশান দিচ্ছে ইলেকশন চাওয়ার পরে? বিরোধী দল যখন অন্যান্য পলিটিশিয়ানরা যখন ইলেকশন চাইছে তখন উনি কি রিয়াকশান দিচ্ছে? তাতে তো দেখা যায় যে উনি তো তাহলে ওনার শেয়ার থাকতেছে না, ওটা শেয়ার রক্ষার জন্য, দীর্ঘায়িত করার জন্য কুবুদ্ধি যে কয়জনে দিছে এর মধ্যে রেজওয়ানা অন্যতম। আদিলুর রহমান, আসিফ নজরুল, এগুলি এরা ইলেকশন কোনো সুতানাতাদের বিভিন্ন অজুহাতে ইলেকশন পিছানোর জন্য চেষ্টা করছে, এই যে দিবালোকের মতো, এটা সত্য। আর এখন এখন ইয়ে যে রেজওয়ানা যে বক্তব্য দিচ্ছে এখন, তাহলে তুমি শেয়ারে ছিলা ওই সময়, তুমি প্রতিবাদ প্রতিরোধ করে পদত্যাগ করার কথা ছিল তোমার। তুমি কেডা? তুমি ওই ইলেকশন আমরা ওদেরকে আসতে দিই নাই বা আসতে যেতে প্রকাশ্য সে যে কথাটা বলছে আমরা জামাতকে আসতে দিই নাই, এটা তার নিজের মুখের কথা, আমি নিজে শুনছি একবার স্পষ্ট, এটা সাক্ষীর দরকার নাই। এখন দরকার হলে তাহলে কী কী পদ্ধতিতে তুমি ওদেরকে আসতে দাও নাই, কী কী পদ্ধতিতে তাদেরকে হারাইছো, তাহলে সেটা ইন্টারোগেশনের জন্য তাকে অ্যারেস্ট করা দরকার। আমি ওই জন্য এই কথা বলছি। তাহলে এখন এই যে এই ইলেকশনটা বিতর্কিত করলে কিন্তু ইলেকশন তো তাহলে তো কি প্রধানমন্ত্রী থেকে পদের থেকে চলে যাবে, মন্ত্রী কি পদের থেকে চলে যাবে? তাহলে এই যে কেওয়াসটা লাগাই দেওয়ার জন্য, এরা জাতীয় শত্রু, দেশের শত্রু এরা। তোমরা আগে প্রতিবাদ করে পদত্যাগ না করে এখন ইলেকশন হয়ে যাওয়ার পরে শপথ নেওয়ার পরে তোমরা এই কথা বলতেছো, তাহলে এরা কত দেশদ্রোহী? এদের ইতিহাস কি? ওর বাপ ছিল রাজাকার, তারপরে সে একটা এনজিও করতো, 4% সুদে সরকারের টাকা নিয়ে 25-26% নিয়ে যাদেরকে দেওয়া হইতো তাদের ঘরের চাল গরু নিয়ে আসতো। এই এনজিওকে কী করে, একটা করদলগত রাষ্ট্র করতে গেলে এটা এই ঋণের নেটে ইয়ে করে ফেলে এটার। মানে এটার থেকে যারা একবার ওইসব এনজিওর পাল্লায় পড়ছে, এটা আধিপত্য রাষ্ট্র, তারা এখানে এইসব জায়গায় ইনভেস্ট করে, তারা ঋণের নামে এনজিওর নামে করে, তারা এটা পরোক্ষভাবে যেসব দেশে মাটির নিচে রিসোর্স আছে ওইসব রাষ্ট্রে এসব কাজ করে তারা। এইগুলি ওদের ডিজাইনটা ওইভাবে এখানে কিছু দালাল সৃষ্টি করে, যারা দেশের জন্য কিছু করে নাই, যারা আন্দোলনের জন্য কিছু করে নাই। যেমন আমরা ইউনুস সাহেবের সিলেক্ট করছি, ইউনুস সাহেবে স্বাধীনতা সংগ্রামে কোনো ওনার ভূমিকা আছে? ওনার কোনো ভূমিকা নাই। ইভেন কি সর্বশেষ আন্দোলনের মধ্যে উনি কি একটা স্টেটমেন্ট দিছে? দেয় নাই। ফালানি যখন ঝুলি ছিল তখন দেয় না। তাহলে আমরা কিসের ভিত্তিতে ওনাকে নিয়োগ করলাম? গেল এটা। তারপরে এখন আমরা যে খলিলের কথা বলছি, খলিলের অবদানটা কি? খলিল একটা ডুয়েল নাগরিক, চিফ অ্যাডভাইজারও ডুয়েল নাগরিক। চিফ অ্যাডভাইজার কনভিক্টেড, যেটা আইনের মধ্যে বলা আছে কনভিক্টেড লোক বিদেশি নাগরিক হইতে পারবে না। ওনার 20 বছর ধরে ওনার কোনো পাসপোর্ট নাই। একটা রেড পাসপোর্ট যখন হয়েছে সিপি অ্যাডভাইজার, একটা পাসপোর্ট করতে গেলে পুরো আগের পাসপোর্টের রেফারেন্স বলতে হয়, ওনার রেফারেন্স ছাড়াই ওনার লাল পাসপোর্ট দেওয়া হয়েছে। তো এখন এই তো এত ভিভিআইপি মর্যাদা পেয়েছেন। না, ওটা তো দিতে পারে। এখন যার স্বার্থ রক্ষা করছে সে তো তারা বিবিআই পুরো আরো কিছু যদি দেওয়ার থাকে না, সেটা এটা দিবে। তো বিএনপি দেয়নি, এটা তো উনি নিজে নিজে নিয়েছেন। উনি উনি থাকাকালীন অবস্থায় না নিজে না না, নিয়েছেন। এখানে বিএনপি দায়, বিএনপি আইসার সঙ্গে সঙ্গে এটা বাতিল করতে পারতো। বিএনপি দায় নয় কি? আমি যদি একটা লোকে অবৈধ আদেশ করে যায়, সে যদি প্রাপ্য না তার, সে একজন রিটায়ার্ড প্রধানমন্ত্রী যা যা ফ্যাসিলিটি পাবে একজন মন্ত্রী পদমর্যাদা পাবে, সে একটা গাড়ি, একটা স্টেনোগ্রাফার আর একটা ড্রাইভার পাবে, অন্য কিছু পাবে না। কারণ তাহলে অন্য যারা রিটায়ার্ড প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, এটা আইনে বলা আছে কি কি পাবে। সে কোন স্ট্যাটাস হবে, কোন চেয়ারে বসবে। সে একটা মন্ত্রী, একটা প্রধানমন্ত্রীর পদমর্যাদা, একটা চিফ অ্যাডভাইজার, কিন্তু জীবদ্দশায় উনি কিন্তু একজন মন্ত্রীর পদমর্যাদা থাকবে মৃত্যু। এবং সেখানে সে কী কী পাবে, কত পেনশন পাবে, সবগুলি বলা আছে আইনে। তো সেখানে ওইটার বাইরে যখন দিচ্ছে, তাহলে বাইরে কেন দিচ্ছে? বাইরে দিচ্ছে তাহলে কাউকে না কাউকে খুশি করছে সে, কারো না কারো উদ্দেশ্য আদর্শ বাস্তবায়ন করছে সে, সেই জন্য তার থেকে ফেভার নিচ্ছে। তো এটা তো দিনের মতো দিবালোকের মতো সত্য। আমরা সবসময় দেশের স্বার্থে কথা বলছি। আমরা যখন আগে আওয়ামী লীগের সময় বলতো যে এটা বিএনপির লোক, আবার কোনো সময় বলে জামাতের পক্ষে যায়, কোনো সময় বিএনপির পক্ষে যায়, আবার কোনো সময় বিএনপির বিপক্ষে যায় আমাদের কথা। কারণ আমরা একজন মুক্তিযোদ্ধা, আমাদের উদ্দেশ্য হলো সত্য কথা বলা। তো সত্য কথা বলে কারো না কারো বিপক্ষে যাবে। এখন আমার বক্তব্য হলো যে বাংলাদেশে তো আরও 5টা গভর্নমেন্ট হচ্ছে, ইন্টারিয়াম গভর্নমেন্ট, এই সেম নেচার অফ গভর্নমেন্ট, কিন্তু যারা ইলেকশন কন্ডাক্ট করছে তাদেরকে কোনো মন্ত্রিত্ব দেওয়া হয়েছে? তাহলে এটা বিএনপি এখানে ক্লিয়ার করো তারা কেন দিছে এটা। 2 নম্বরও জামাতের মধ্যে জড়িত ছিল। জামাত যে ওই যে বলছে না যেসব চুক্তি হয়েছে চুক্তির মধ্যে জড়িত ছিল, জামাতের রিয়াকশন দিতে দেরি করছে, আর বিএনপি এখনো কোনো রিয়াকশন দেয় নাই।
আর জামাতে যদি ওইটা যদি সত্য না হয়, জামাতে ওনাদেরকে মানহানির মামলা করুক যে আমাদের পার্টিকে তোমরা জনগণের কাছে বিচ্ছিন্ন করার জন্য, জনগণের দোষী করার জন্য তুমি এই কথা কইছো, তুমি প্রমাণ সাবমিট করো। বিএনপি তো ওই আমাদের তো কি যেন ফরেন মিনিস্টার উপরে তো মামলা করে উকিল নোটিশ করে না কেন? তার মানে এটা সত্য, সে তার তার যে প্রটেস্ট করছে প্রটেস্টের মধ্যে দুর্বলতা আছে, এতে প্রমাণিত হচ্ছে যে ওইটা ওনারা জানে। তখন তাদেরকে তাদের উদ্দেশ্য ছিল, তারা তো বেশি প্রতিবাদ করে না কেন? জামাত জানছে যে আমরা তো ক্ষমতায় যাচ্ছি, একটা উঠে গেছে গা, হাইফ উঠে গেছে গা যে জামাত ক্ষমতা আসতেছে। তো জামাত চিন্তা করলো শর্ত আমেরিকানটা মানি, চুক্তির লগে যাই শর্ত সেটা মানি, আমি তো ক্ষমতা যাচ্ছি। সেই কারণে সেটা, যদি সে বিরোধী দল থাকতো তাহলে ওই শর্তটা সে মানতো না। এটা আর বলার অপেক্ষা না কেন? তাহলে যদি আরো ক্লিয়ার করতে চায় তাহলে এখন ওনার উকিল নোটিশ করুক যে উনি মিথ্যা কথা কেন জামাতের বিরুদ্ধে বলছে। আমি জানি জামাত এটা করতে পারবে না। আর খলিল সাহেবের কাছে কি, খলিল সাহেব অত কাঁচা লোক না তো, খলিল সাহেবের কাছে ডকুমেন্ট আছে। এখন খলিল সাহেব কেন করছে? জাতি এটাকে দেশের দ্রুই চুক্তি করছে, আমেরিকার হয়ে কাজ করছে, এটা জাতি খলিল জানে, এটা জনমনে কিন্তু এরকম একটা পারসেপশন তৈরি হয়েছে। সেই জন্য সে আত্মরক্ষার জন্য করছে, সে ওই প্রেমের জন্য বলে নাই। সে দেখছে যে আমার উপরে খেপবে কেন মানুষ, আমি তো এটা করছি ওদের সহযোগিতা, ওরা যা চাইছে ওদের ডিজার্টটা বাস্তবায়ন করছে, এখন এককভাবে আমি দোষী হবে কেন? জামাত বিএনপি সবার কান্দের মধ্যে দুই দিয়ে ইয়েটা, সেই জন্য সেটা ক্লিয়ার করছে। আমি মনে করি সেটা বিচক্ষণতার পরিচয় দিছে, কারণ একা দোষী হবে কেন? সে তাদের আদর্শ উদ্দেশ্য, তাদের পরামর্শ বাস্তবায়ন করবে, আর দোষ হবে তার। এটা এই জায়গাটায় সঠিক করছে। আমি আগে অনেক কিছু খলিল সাহেবের সমর্থন করি নাই, এইটা আমি সমর্থন করছি এই কারণে। আর যেটা আমাদের একজনে বলছে যে চায়না এবং রাশিয়ার এখানে তেল কিনবে, তেল চায়না অলরেডি জ্বালানির বিকল্প জ্বালানি তৈরি করে ফেলছে তারা। তাদের যদি ইরান থেকে কারো থেকে নাও নেয়, তাহলে তাদের এখন 50% গাড়ি সোলার, ওই যে সানলাইট থেকে তারা এই বিদ্যুৎ নিয়ে ওগুলি গাড়ি চালাচ্ছে তারা। সুতরাং এখন এটা সবসময় জ্বালানির বিকল্প এসে যায়, আজীবন কিন্তু এটা থাকে না, সবসময় আবিষ্কার হচ্ছে, নতুনত্ব আসছে। আমরা এখন ওই বন্দার তারা বলে এখন ওই মাটির ওই তেল দিয়ে চলবে, এটা না। কিন্তু আমাদের তো গভর্নমেন্টের যে এই যে ইউনুস গভর্নমেন্টের তো কিছু রিজার্ভ, 6 মাস তো রিজার্ভ রাখা উচিত ছিল তার তেল। এখন আমাদের আর 10 দিন আছে, তো এখন তোলা দুধে পোলাপ আছে, এখন আমরা বাড়তি কম জ্বালাবো, তারপরে রেশনিং করে 2 লিটার দিব বেবিকে, 10 লিটার দিব গাড়িকে। এখন গাড়ি তো প্রয়োজন, তো এটা গাড়ি কেন ঘুরে, গাড়ির চাকা ঘুরে কেন? সেখানে ব্যবসার জন্য, দেশের উন্নতি ইয়ের জন্য, ডেভেলপমেন্টের জন্য গাড়ির চাকা ঘুরে। কেউ তো আর শখ করে খালি ঘুরতে যায় না গাড়ি চালাইতে যায়। তো সেখানে এগুলি ডেভেলপমেন্ট এর মধ্যে জড়িত। কারণ এখানে যদি তেল না থাকে, ফুয়েল না থাকে, সব কিছু অন্ধকার হলে তাহলে কিছুই চলবে না, ফ্যাক্টরিও চলবে না। তাহলে কি হবে? এটা ফেস করবে কিভাবে? তারপরে না ডলার শূন্য, ডলার যদি থাকতো তাহলে নগদ টাকা দিয়ে স্মাগলিং বিভিন্নভাবে, রাষ্ট্র অনেক সময় স্মাগলিং করে। যেমন কোরবানির সময় গরু শট, তখন বিডিআর সুপ করে থেকে স্মাগলিং করে, বিডিআরে বলে তোমরা স্মাগলিং করো না, আর একটা সমস্যা দেখা দেবে। খাদ্য সংকট দিলে বিডিআর, সরকার এটা নিষিদ্ধ থাকলেও সরকারি স্মাগলিং করে কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রের গ্রেটার ইন্টারেস্টে। তো এখন যদি আমাদের ডলার থাকতো, ডলার থাকলে আমরা ব্ল্যাকের বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে ব্ল্যাকে তেল আনতে পারতো। এখন সামনে সব কিছু বন্ধ হয়ে যাবে গা। কারণ এখানে যদি সোলার, আমাদের যে স্যাটেলাইট করা হয়েছে, একটা স্যাটেলাইট ও 10 ইয়ের ওয়ারেন্টি শেষ হয়ে যাচ্ছে, যে অল অন সাডেন এটা বন্ধ হয়ে গেলে আমাদের এই নেটওয়ার্কে আমরা এই টকশোতে আমরা অংশগ্রহণ করতে পারবো না। সুতরাং এটারও বিকল্প কি এখনো সরকারের চিন্তা করা উচিত। আমি কিন্তু আমরা কিন্তু সরকার আসার আগে সরকার হোমওয়ার্ক করা উচিত ছিল বিএনপির, যে তারা কি কি সমস্যা ফেস করতে পারে, আইন শৃঙ্খলা আর এই যে জ্বালানি সংকট হবে, তারা এই জিনিসটা, তাদের হোমওয়ার্ক নাই। তারা এমন লোকজনের নিয়োগ দিচ্ছে, এরা এই যে যুদ্ধকালীন যে একটা নাবিককে দেওয়া হয় কোনো 11 নম্বর মহাবিপদ সংকট হলে সেখানে দক্ষ নাবিককে দিতে হয় ওই বঙ্গোপসাগর পাড়ি দেওয়ার সময়। দেখে যে লার্নারকে দিচ্ছে বঙ্গোপসাগর টেঙ্গিরি নৌকা দিয়া, তাহলে তো সে ডুবে মরবে। তো এখন আমরা দেখছি, আমরা কেন বলছি চেঁচামেচি কেন করছি, আমরা সরকারকে সাবধান করছি যে সামনে বড় বিপর্যয় আসবে। এখানে বড় বিপর্যয় হবে, বিএনপির কোনো এরকম কোনো প্রস্তুতি তারা নেয় না, হোমওয়ার্ক তাদের নাই। হোমওয়ার্ক থাকলে তারা ইলেকশনে জয়ী হলে তারা কাকে স্পিকার কারা স্পিকার বানাবে, কারা রাষ্ট্রপতি বানাবে, এগুলি তারা ঠিক করতে পারতেছে না। তাতে বোঝা যাচ্ছে যে তাদের এখানে এমন কোনো, তাদের ফিডব্যাক দেওয়ার জন্য তারেক সাহেবের আশেপাশে কোনো যোগ্য দক্ষ লোক নাই। ধন্যবাদ।